আমার এতেও তো দিয়ে দিয়েছে নাকি? এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আচ্ছা, মহারাজ দিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, 3 এপ্রিল, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু মহারাজ তো আমাকে দেয়নি। এখানে দিয়ে দিয়েছে, এখানে না এলে এই তো দেখতে পাবে না। কি করে পাবো? যা, বলছো যখন। আমার এটা আসেইনি, এটা আসেইনি। কিন্তু মহারাজ এটা আমার এতে এসে গেছে। বাইরে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ আপনি পাঠিয়েছেন, এই তো, এই তো আজকে টুডে, হ্যাঁ এসে গেছে। হ্যাঁ, শিশু স্বাস্থ্য। ছাপ করে গেছে। হ্যাঁ, এই শুরু হয়ে গেছে। নমস্কার। কথামৃত ভবন রামকৃষ্ণ মিশন থেকে আমি ডক্টর পি.কে. দাস কথা বলছি। আজকে আমাদের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আজকে আমাদের একটা নতুন টপিকস ডিসকাশনের জন্য রাখা হয়েছে। আপনাদের যারা শিশুদের স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে যুক্ত আছেন তাদের জ্ঞাতার্থেই আজকে এই ডিসকাশনটা রাখা হয়েছে। আজকে টপিকস হলো ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের একটা শিশুদের হাড় এবং জয়েন্ট ইনফেকশনসের ব্যাপারে একটা কনসেনসাস গাইডলাইন অন দ্য ম্যানেজমেন্ট অফ বোনস অ্যান্ড জয়েন্ট ইনফেকশনস ইন চিলড্রেন। মানে হাড় এবং জয়েন্টের ইনফেকশানের আমাদের একটা সর্বসম্মত একটা চিকিৎসার বিধান এখানে তুলে ধরা হয়েছে। আমি সেটাই আজকে ডিসকাশনের জন্য রাখা হয়েছে। এটা ইন্ডিয়ান পিডিয়াট্রিক্সের অফিসিয়াল জার্নালের, এটা মার্চ সংখ্যা 2024-এ এটা দিয়েছে এবং সেটাই আজকে ডিসকাশনের জন্য রাখা হয়েছে। আপনারা পরেও সবাই দেখে নিতে পারবেন। কেন
শিশু স্বাস্থ্যকর্মীরা যেমন আছে স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত, তারা যেমন আছে, ডক্টররা যেমন আছে, আমার কিছু ফ্যাকাল্টি পার্সনসও আছে শিশু বিভাগের, এবং পেরেন্টস আছে, গার্জিয়ানরা আছে, এবং যারা বিশেষভাবে শিশু স্বাস্থ্যের সঙ্গে জড়িত তারা সবাই এর সঙ্গে যুক্ত আছেন। আপনাদের সবাই এর জ্ঞাতার্থে কীভাবে আমরা ম্যানেজ করব এবং একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আমাদের এখানে দিয়ে দিয়েছে, সেটাই আজকে আমি প্লেস করলাম। এই অবজেক্টিভ হলো আজকে আমাদের যে একটা ক্রিটিক্যালি এভালুয়েশন অফ দি কারেন্ট এভিডেন্স, কি কারেন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে এই ব্যাপারে, অ্যান্ড ফর্মুলেট কনসেনসাস গাইডলাইন। এই ব্যাপারে আইএপি 2021-22 একটা কমিটি করে অল ওভার ইন্ডিয়া ন্যাশনাল এক্সপার্টসদের, পেডিয়াট্রিশিয়ান, অর্থোপেডিশিয়ান, ইনফেকশাস ডিজিজ এর উপর বেস করে যারা ইন্ডিয়ান এক্সপার্টসরা যারা আছে তাদেরকে সবাইকে ডেকে একটা কনসেনসাস গাইডলাইন যাতে দেওয়া সম্ভব হয় সে ব্যাপারেই তারা ডিসকাস করে সেই গাইডলাইনটা ফর্মুলেট করেছে। উদ্দেশ্যটা তাই আমাদের, যেটা ফর্মুলেট করে একটা গাইডলাইন তৈরি করা, যাতে করে আমাদের স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বোনস অ্যান্ড জয়েন্ট ইনফেকশনস ইন চিলড্রেনে আমরা সবার কাছে উপস্থাপন করতে পারি। এই আচ্ছা, অবজেক্টিভস তাহলে এটাই যে ক্রিটিক্যালি এভালুয়েট কারেন্ট এভিডেন্স অ্যান্ড ফর্মুলেট কনসেনসাস গাইডলাইন ফর ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বোনস অ্যান্ড জয়েন্ট ইনফেকশনস ইন চিলড্রেন। আচ্ছা, ক্লিনিক্যালি প্রেজেন্ট কি করে আমরা করছি, মানে বিশেষ করে এখানে বলা হয়েছে যে সবসময় হাড় এবং জয়েন্টের ইনফেকশান সবসময় তো বাইরে থেকে বোঝা সম্ভব হয় না, এবং খুব অ্যাকিউট ইনফেকশান হঠাৎ এসে উপস্থিত হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই যারা ডাক্তাররা তারা হয়তো বুঝতে পারবে কিছুটা, কিন্তু যারা সবাই এ ব্যাপারে ওয়াকিবহল নয় তারা কিন্তু অনেকেই একটা সাধারণ ইনফেকশান এবং আঘাত লেগেছে কিংবা কোনো তার সঙ্গে জ্বর হয়েছে, হাত পা নাড়াতে পারছে না, জয়েন্টটা নাড়াতে পারছে না, এই ধরনের একটা প্রেজেন্টেশন অধিকাংশ ক্ষেত্রে সবাই আমরা ওয়েট করে দেখি যে কি হয়, কেন করছে না, আলোচনাও করা হয়, কিন্তু এই ব্যাপারে বলাই হচ্ছে যে বেশি সময় বেশি দিন পর্যন্ত ফেলে রাখা যাবে না। বলছি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ওয়ারেন্টস এভালুয়েশন ফর বোন ফর জয়েন্ট ইনফেকশন। কীভাবে? চাইল্ড উইথ রিফিউজাল টু ইউজ এ লিম্ব, একটা হাত অথবা পা, একটা বাহু নাড়াতেই পারছে না, অর রেস্ট্রিক্টেড রেঞ্জ অফ মুভমেন্ট, একটা জয়েন্টকে কেন্দ্র করে যতটা মুভ করানো দরকার ততটা করতেই পারছে না, এরকম রেস্ট্রিক্টেড রেঞ্জ অফ মুভমেন্ট ROM, অর লিম্পিং, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, উইথ রিফিউজাল টু ইউজ এ লিম্ব অর রেস্ট্রিক্টেড ROM অর লিম্পিং উইথ অর উইদাউট ফিভার, জ্বর ছাড়া এবং অথবা জ্বর নিয়ে। এই যদি চেহারা হয় তাহলে সেখানে হয় একটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস এবং অথবা সেপটিক আর্থ্রাইটিস, যাকে বলা হয় জয়েন্টের ইনফেকশনটাকে বলা হয় সেপটিক আর্থ্রাইটিস। অতএব এরকম ধরনের একটা ইনফেকশন যে হতে যাচ্ছে সেটাকে কিন্তু দিক নির্দেশ করছে। আর কি হলে ডিসকমফোর্ট হোয়েন টাচিং অ্যান্ড মুভিং দ্য জয়েন্ট while changing diaper, discomfort when touching and moving the joint while changing diaper, যার বিছানার চাদর তোলবার সময় তাদের এত ডিসকমফোর্ট হচ্ছে, অসুবিধাজনক হচ্ছে যে তারা মুভ করতেই পারছে না, সামান্য বিছানাটা চাদরটা চেঞ্জ করতে গেলেও তাদের অস্বস্তিদায়ক হচ্ছে। টাচিং অর মুভিং দ্য জয়েন্ট while changing diaper। এই 3 নম্বর হচ্ছে নিওনেটস উইথ সিউডো প্যারালিসিস, মানে অ্যাবসেন্ট লিম্ব মুভমেন্ট, লিম্ব মুভই করতে পারছে না,
উইদাউট নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট ছাড়া, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট ছাড়া, মানে একটা ম্যানিঞ্জাইটিস ছাড়া যদি কোনো একটা গার্ড জয়েন্ট যদি মুভ না করতে পারে, অর এক্সেসিভ ক্রাইং হোয়াইল ইউজিং এ লিম্ব, যখন একটা বাহু মুভ করবে তখন এটা খুব কান্নাকাটি, এত পেইনফুল কন্ডিশন যদি দেখা যায় তাহলে সেটা সাসপিশাস রিগার্ডিং হয় একটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস অথবা একটা সেপটিক আর্থ্রাইটিস হলেও হতে পারে। 4 নম্বর, নিউবর্ন উইথ ফিভার উইদাউট এ ফোকাস, যদি নিউবর্নের উইথ ফিভার or without a focus and irritability should have a high index of suspicion of bones and joint infection apart from CNS infection। বলছে নিউবর্নের জ্বর নেই এবং থাকলেও উইদাউট এ ফোকাস, যদি ফোকাস ছাড়া যদি এরকম উইথ ইরিটেবিলিটি এবং খুব ইরিটেবিলিটি থাকে, একটা জ্বর নিয়ে অথবা জ্বর ছাড়া, উইদাউট এ ফোকাস অথবা ফোকাস ছাড়াই, অ্যান্ড ইরিটেবিলিটি যদি থাকে, সেখানে শুড অ্যারাউজ এ হাই ইন্ডেক্স অফ সাসপিশন যে বোনস অ্যান্ড জয়েন্ট ইনফেকশনসের ব্যাপারে সন্দেহ একটা রয়েই যেতে পারে। তারপর চাইল্ড উইথ প্রোভেন স্ট্যাফাইলোকোকাল অরিয়াস ব্যাকটেরিয়া, চাইল্ড উইথ প্রোভেন স্ট্যাপ অরিয়াস ব্যাকটেরিয়া, মানে রক্তে ব্যাকটেরিয়াটা খুঁজে পাওয়া গেছে কালচারে, এরকম একটা কন্ডিশনে, বিশেষ করে স্ট্যাফাইলোকোকাল অরিয়াস জাতীয়, অথবা ট্রমা হোয়ার লস অফ মুভমেন্ট ক্যানট বি অ্যাট্রিবিউটেড টু লস অফ টু ট্রমা অ্যালোন, ট্রমা হোয়েন লস অফ মুভমেন্ট, বলে আঘাত লেগেছে কিন্তু সেটা এক্সপ্লেন করা যাচ্ছে না, এই সামান্য অল্প একটু আঘাতের জন্য এতটুকু অসুস্থ হয়ে গেছে যে হাঁটুটাই নাড়াতে পারছে না কিংবা জয়েন্টটাই নাড়াতে পারছে না এবং এত অসুস্থ হয়ে গেছে, সেটা যদি হয় তাহলে দেয়ার ইজ এ সাসপিশন না বোনস অ্যান্ড জয়েন্ট ইনফেকশনও ভিতরে থাকলেও থাকতে পারে। তাহলে যে কোনো একটা ব্যাপারে সাজেস্টিভ ব্লিডিং ডিসঅর্ডার উইথ জয়েন্ট সোয়েলিং অ্যাসোসিয়েটেড উইথ পারসিস্টেন্ট পেইন উইথ ফিভার, এটা যদি থাকে তাহলেও কিন্তু, মানে একটা ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে উইথ পারসিস্টেন্ট পেইন উইথ ফিভার যদি থাকে, জ্বর নিয়ে যদি প্রেজেন্ট করে, তাহলে কিন্তু সেখানে কিন্তু একটা সেপটিক আর্থ্রাইটিসের ব্যাপারে ইন্ডিকেশনও থেকে যেতে পারে। চাইল্ড উইথ রিস্ক ফ্যাক্টরস, অথবা কোনো একটা রিস্ক ফ্যাক্টর নিয়ে, রিস্ক ফ্যাক্টর মানে কোনো একটা ইমিউনো কম্প্রোমাইজড চাইল্ড, তার নর্মাল ইমিউনিটি নেই, অসুস্থ, বারবার অসুস্থ হয়ে পড়ছে, নোন কেস অফ ইনফ্লামেটরি জয়েন্ট ডিজিজ, মানে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, অথবা পোস্ট প্রসিডিউর মানে ইন্ট্রাআর্টিকুলার ইনজুরি রয়েছে, প্রস্থেসিস রয়েছে, আর্থ্রোস্কোপি হয়েছে মানে ইনস্ট্রুমেন্টটা জয়েন্টের মধ্যে দেওয়া হয়েছে, অথবা প্রস্থেটিক জয়েন্ট, এরকম যদি একটা রিস্ক ফ্যাক্টর থাকে জয়েন্টের রিলেশনে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যদি একটা ফিভার নিয়ে প্রেজেন্ট করে তাহলে কিন্তু সবসময় একটা কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে যে এটা আইদার সেপটিক আর্থ্রাইটিস অথবা একটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, মানে বোনের ইনফেকশন অথবা জয়েন্টের ইনফেকশন একটা থাকলেও থাকতে পারে। অতএব দিস শুড নট বি ইগনোর, তাহলে এটা কোনোভাবেই অবহেলা করা যাবে না, এইটাই কথা। মোস্ট অ্যাফেক্টেড জয়েন্ট হলো টিবিয়া আর ফিমার মানে এই জায়গাটা বাহু এবং টিবিয়া তার নিচে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন, এবার আমরা বলি, আপনারা বুঝতে পারছেন তাহলে কোথায় আমরা সন্দেহ করব। সবসময় একটা আঘাত লেগেছে কিংবা কোনো সামান্য একটা ট্রিভিয়াল ইনফেকশন হয়েছে বলে ফেলে রাখলে তা কিন্তু তাকে চলবে না। যদি রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকে, যদি পেইনফুল সিচুয়েশান, যদি জ্বর নিয়ে যদি প্রেজেন্ট করে, যদি আঘাত নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু সেটা সাফিসিয়েন্টলি নট সাফিসিয়েন্ট টু এক্সপ্লেন দ্য কজ অফ ট্রমা,
সেই ট্রমা দিয়ে পুরোপুরি এক্সপ্লেন করা যাচ্ছে না, আঘাত দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে, তাহলে কিন্তু সেখানে সন্দেহ করতেই হবে যে ব্যাকগ্রাউন্ডে একটা ইনফেকশন হয়তো ভিতরে থাকলেও থাকতে পারে। তাহলে অতএব সেটাকে ইনভেস্টিগেট করে এবার তখনই আমাদের এটা কনফার্ম করে নিতে হবে, আর উই নট ডিলিং উইথ এ কেস অফ সেপ্টিক আর্থ্রাইটিস অর অ্যাকিউট ইনফেকশনস অফ দি বোন, মানে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। আচ্ছা, এবার আমরা ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি কি করব। ইনিশিয়াল ইনভেস্টিগেশন মধ্যে সিবিসি, সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, কমপ্লিট ব্লাড কাউন্ট একটা করতে হবে, ইএসআর, এগুলো অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টার, সেগুলো দেখে নিতে হবে। সিরাম ক্রিয়েটিনিন দেখে নিতে হবে, তার কারণ অনেক অ্যামাইনোগ্লাইকোসাইডস জাতীয় অনেক ওষুধ ব্যবহার করতে হবে এই সিচুয়েশানে, যেটা হলে নেফ্রোটক্সিক এফেক্ট তার রয়েছে। অতএব সেই আদৌ সেটার নেফ্রোটক্সিসিটি হচ্ছে কি না, অতএব সেটা ক্রিয়েটিনিন লেভেল, বেসিক ক্রিয়েটিনিন ভ্যালু একটা থাকা দরকার। আর ব্লাড কালচার করতে হবে, অ্যাটলিস্ট 2 সেটস, 2টো সিটিংয়ে পর করে নিতে হবে, করে ইন অল পেশেন্টস উইথ সাসপেক্টেড বিজেআই, মানে বোনস অ্যান্ড জয়েন্ট ইনফেকশনস। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, এটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আমাদের এভাবে করতেই হবে। র্যাশনাল অবটেন মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস, এই হোয়াট ইজ দ্য র্যাশনালিটি অবটেন মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস, তার ফলে আমাদের কালচারটা প্রথমেই করতে হবে। জয়েন্ট ফ্লুইড এভালুয়েশন আমাদের করে নিতে হবে, ইট ইজ ম্যান্ডেটারি। জয়েন্ট ফ্লুইড আইদার জয়েন্ট থেকে ফ্লুইড নিয়ে অথবা কোনো সেখানে কোনো সফট টিস্যু ফ্লুইড নিয়েও আমরা কালচার করে দেখে সেগুলো ম্যান্ডেটারি। বোন টিস্যু পাস যদি এক্সামিন করা হয় ইন অ্যাকিউট অটাইটিস মিডিয়া, সাইনোভিয়াল ফ্লুইড মানে জয়েন্টের ফ্লুইড ইনটু ব্লাড কালচার বটল, এবং তাহলেই ফ্লুইডটা কিন্তু প্রথমেই তাহলে কিন্তু সেটাকে ইল্ডের জন্য, কালচারের জন্য ব্লাড কালচার বটলে দিতে হবে। দেন আগার, ব্লাড আগার মিডিয়ামে তার চাইতে বেশি সেন্সিটিভ হবে আমরা ব্লাড কালচার বটলে, তাহলে ইল্ড অনেক বেশি ভাববে, মানে পজিটিভিটি, মানে আমরা বীজাণুটা, প্যাথোজেনটা, প্যাথোলজিক্যাল অর্গানিজমটা এটা আইডেন্টিফাই করা অনেক ইজি হবে, অনেক বেশি হবে। মানে এটা বলা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমরা অ্যাগার মিডিয়ামে এটা দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা বলা হচ্ছে যে ব্লাড কালচার বটলে দিলেই সেটা তার ইল্ড অনেক বেশি। টিবি যদি সাসপেক্টেড, স্যাম্পল ফর AB স্টেইন অ্যান্ড সিবি ন্যাট, কার্টিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশান টেস্ট, সিবি ন্যাট, এটা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশান টেস্ট করে আমাদের টিবির জন্য কনফার্ম করে নিতে হবে। গ্রাম স্টেন অফ বোন টিস্যু পাস অ্যান্ড অ্যারোবিক কালচারের জন্য পাঠিয়ে দিতে হবে। গ্রাম স্টেনও করতে হবে এবং অ্যারোবিক কালচারের জন্য সেটা পাঠিয়ে দিতে হবে। ইন সাসপেক্টেড সেপ্টিক আর্থ্রাইটিস, PCR is successful in 87%, presence of pathogen is identified. PCR polymerase chain reaction করলে fluided is successful in 87% in presence of pathogen. প্রেসেন্স অফ প্যাথোজেনটাকে আইডেন্টিফাই করা সম্ভব। এইবার হচ্ছে 4 নম্বরে রেডিওলজি, প্লেন এক্সরে স্ক্রিনিং প্লেন এক্সরে অফ দ্য অ্যাফেক্টেড পার্ট, সেটা করে নিলে ভালো, কিছু ক্লু অন্তত পাওয়া যেতেই পারে। আচ্ছা, কিন্তু আরও বেশি করে ক্লু পাওয়া যাবে ইউএসজি। ইন সাসপেক্টেড সেপ্টিক আর্থ্রাইটিস ইনক্রিজ সেন্সিটিভিটি, রিপিট ইউএসজি ইন হাই সাসপিশন অফ BJI মানে বোনস অ্যান্ড জয়েন্ট ইনফেকশন। যদি প্রথমবারে না পাওয়া গেল কিন্তু আমরা ক্লিনিক্যালি সাসপেক্ট করছি, সেক্ষেত্রে কিন্তু পরের বার কিন্তু আমাদের রিপিট ইউএসজি করে সেটাকে কনফার্ম করে দেখে নিতে হবে। ডপলার ইউএসজি যদি করা সম্ভব হয়, ইনক্রিজ ভাস্কুলার ফ্লো ইন ইনফেক্টেড বোন, মানে অস্টিওমাইলাইটিস থাকলে সেখানে ডেফিনেটলি ইনক্রিজড ফ্লো সেটা পাওয়া যায়, সেটা কিন্তু ইন্ডিকেট করে। এরপরে রেডিওলজিক্যাল ইমেজিং বলতে যে MRI, ইট ইজ দ্য মোস্ট রিলায়েবল
imaging modality for early diagnosis of osteomyelitis. মানে এমআরআই অস্টিওমাইলাইটিসের জন্য, বোনের ইনফেকশনের জন্য এমআরআই ইজ দ্য ইনভেস্টিগেশন অফ দি চয়েস উইথ হাই ক্লিনিক্যাল সাসপিশন অ্যাজ আর্লি অ্যাজ 3 to 5 days অফ অনসেট। ক্লিনিক্যাল অনসেটে 3 থেকে 5 দিনের মধ্যে এমআরআই এ চেঞ্জ পাওয়া যায় বোনে, এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে গিয়ে দেরি করা যাবে না, তাহলে সেই সুযোগটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। Early diagnosis of acute osteomyelitis with high clinical suspicion as early as 3 to 5 days of onset. এটা কিন্তু একটা উইন্ডো পিরিয়ড, এবং সেই উইন্ডো পিরিয়ডের মধ্যে খুব সহজেই আমরা কিন্তু লিশনটা, প্যাথোলজিক্যাল লিশনটা আইডেন্টিফাই করা সম্ভব হয়। 5 নম্বর, refer to ortho surgeon. BJI, bones and joint infections require aggressive treatment, immediate aggressive treatment. Treatment is not only limb saving but maybe life saving. সার্জেনের আর্লি ইন্টারভেনশন বেশ কিছু ক্ষেত্রে দরকার হয়, এবং সেখানে অর্থোপেডিক সার্জেন সেখানে ইন্টারভেনশনটা বেশ কিছু ক্ষেত্রে সেখানে নট অনলি ইট হেল্পস অ্যাজ লিম সেভিং, মানে লিমটাই যে বাঁচাবে তা নয়, জীবনটাও বাঁচিয়ে দিতে পারে সেই আর্লি ইন্টারভেনশন করলে, বাট মেবি লাইফ সেভিং। দিস ইজ কোটেড ফ্রম দিস, ওদের যে ম্যানেজমেন্ট গাইডলাইনের মধ্যে থেকে এই লাইনটা আমি কোট করলাম। অতএব সবসময় ফিজিশিয়ানরা যে চিকিৎসা করবে মেডিসিনে, পেডিয়াট্রিশিয়ান তা নয়, এই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাদের অর্থোপেডিক সার্জেন আর অর্থোপেডিক সার্জেনেরও কনসালটেশন খুব জরুরি। আচ্ছা, এবার বলছে যে এম্পেরিক অ্যান্টিবায়োটিক থেরাপি, এম্পেরিক অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। সিক নিউবর্ন অ্যান্ড ক্রিটিক্যালি ইল চাইল্ড ইজ দ্য মেরোপেনেম অ্যান্ড ভ্যাঙ্কোমাইসিন, যে কোনো একটি ইউজ করা যেতে পারে টিল কালচার রিপোর্ট অ্যাভেলেবেল। এখানে এই গাইডলাইনটা দিয়েছে। আচ্ছা, 3 মাস থেকে 5 বছরের মধ্যে আইভি সেফাজোলিন or cefuroxime as empiric organisms, as empiric treatment, as because rationality কি অর্গানিজমটা হলে স্ট্যাপ অরিয়াস, হিভ, এস নিমোনি আর কে কিংগে, এই অর্গানিজমগুলো সাধারণত এই এজ গ্রুপের মধ্যে জন্য দায়ী। অতএব সেখানে সেফাজোলিন, থার্ড জেনারেশন আইভি সেফাজোলিন or cefuroxime as empiric treatment এটা শুরু করে দিতে বলছে। 5 বছর and older আইভি সেফাজোলিন or cloxacillin as because staph aureus is the predominant organism। এই তিনটে এজ গ্রুপের মধ্যে কিভাবে ইনিশিয়েট করা হয় সেটাকে বলা হলো। বলে কি বলা হয়েছে যে sick newborn and critically ill children, meropenem and vancomycin till culture report is available। একটা গ্রুপ 3 মাস থেকে 5 বছরের মধ্যে আইভি সেফাজোলিন or cefuroxime as empiric treatment। Organism as because the rationality staph aureus, hiv মানে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এস নিমোনি or কে কিংগে, এই অর্গানিজমগুলো রেসপন্সিবল। 5 বছর অ্যান্ড ওল্ডারের ক্ষেত্রে আইভি সেফাজোলিন or cloxacillin as because Staphylococcus aureus is the predominant organism। ডিউরেশন অফ থেরাপি, সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ ডিউরেশন অফ থেরাপি। আইভি প্যারেন্টাল থেরাপি, ইনিশিয়ালি প্যারেন্টাল থেরাপি দিতে হবে, এ কথাটাই বলা হয়েছে। অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে 3 to 4 weeks থেরাপি ইজ রিকোয়ার্ড। এমআরএসএ মেথিসিলিন রেসিস্ট্যান্ট স্ট্যাপ অরিয়াসের ক্ষেত্রে, স্ট্যাপ অরিয়াস অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে, অস্টিওমাইলাইটিস নিওনেটস, ইনভলভমেন্ট অফ দি পেলভিস অ্যান্ড স্পাইনাল কলাম, এই ক্ষেত্রে আপ টু 8 weeks
মে বি নিডেড। এমআরএসএ মানে মেথিসিলিন রেসিস্ট্যান্ট স্ট্যাপ অরিয়াসের ক্ষেত্রে, অস্টিওমাইলাইটিস ক্ষেত্রে অথবা নিওনেটস ইনভলভমেন্ট অফ দি পেলভিস অ্যান্ড স্পাইনাল কলাম, এগুলো যদি থাকে 8 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা দরকার। অস্টিওমাইলাইটিস উইথ কমপ্লিকেশান, অস্টিওমাইলাইটিস উইথ কমপ্লিকেশান যদি থাকে, মানে কমপ্লিকেশান কি করে, 2 or more বোনস ইনভলভড হয়েছে, অথবা স্লো রেসপন্স টু থেরাপি অর রিকোয়ার মোর দ্যান 1 সার্জারি, persistent bacteremia after 3 to 4 days of therapy, complication like deep vein thrombosis, thrombophlebitis, endocarditis and pathological fracture. 6 weeks may be needed. এই সব ধরনের সিচুয়েশনে 6 সপ্তাহ চিকিৎসা দরকার। ডেফিনিট অ্যান্টিবায়োটিক রেজিম আমরা কিভাবে এগোবো? মেথিসিলিন সেন্সিটিভ স্ট্যাপ অরিয়াসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন হলো ক্লক্সাসিলিন অথবা সেফাজোলিন, ক্লক্সাসিলিন অথবা সেফাজোলিন আইভি ফার্স্ট লাইন থেরাপি, এটা দিয়ে এগোতে হবে। সেকেন্ড লাইন থেরাপি যদি কালচারে আসে এটা, তাহলে কিন্তু সেকেন্ড লাইন ড্যাপ্টোমাইসিন অথবা সেফিউরক্সিন অথবা সেফট্রিয়াক্সন সেকেন্ড লাইন থেরাপির কথা এই ক্ষেত্রে বলা হয়, মানে মেথিসিলিন রেসিস্ট্যান্ট স্ট্যাপ অরিয়াস যদি অর্গানিজমটা আসে। তারপরে ইন অল দিস সিচুয়েশন ইট মে বি, যদি আমাদের ক্লিনিক্যাল রেসপন্স হয়ে যায় পরের দিকে 1-2 সপ্তাহ, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে যখন আমাদের অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টার সিআরপি সিবিসি এগুলো নর্মালাইজেশন হয়ে যাচ্ছে, তখন সেফাল্যাক্সিন, ক্লক্সাসিলিন অথবা ক্লিন্ডামাইসিন, মেথিসিলিন সেন্সিন এগুলো ওরাল ড্রাগ হিসাবে এগুলো ইউজ করা যেতে পারে, দিয়ে মোটামুটি ওই ডিউরেশন 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত আমরা কভার করতে পারি। এবার এসে মেথিসিলিন রেসিস্ট্যান্ট স্ট্যাপ অরিয়াস করতে টিকোপ্ল্যানিন অথবা ভ্যানকোমাইসিন, ভ্যানকোমাইসিন বেশি নেফ্রোটক্সিক, কিন্তু টিকোপ্ল্যানিন আমরা ইউজ করা যেতেই পারে, ওয়ান্স ডেলি থেরাপি এটা ইউজ করা যেতে পারে। এই ফার্স্ট লাইন এই হিসাবে ধরা হয়েছে। সেকেন্ড লাইন হল ড্যাপ্টোমাইসিন। আর ওরাল ড্রাগ কনভার্ট করতে গেলে এই ক্ষেত্রে এমআরএসের ক্ষেত্রে লিনেজোলিড অথবা কোট্রাইমক্সাজল অথবা ক্লিন্ডামাইসিন। আচ্ছা, কিঙ্গেলে নিমোককাস, হিপ অথবা গ্রাম নেগেটিভ স্যালমোনেলা এগুলোর ক্ষেত্রে সেফট্রিয়াক্সন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনের ক্ষেত্রে বলা হয়েছে সেফিউরক্সিন অথবা কোঅ্যামোক্সিক্ল্যাম। আর ওরাল ড্রাগ হিসাবে কনভার্ট যখন করব সেফিউরক্সিন, সেফট্রিয়াক্সন, সিপ্রোফ্লক্সাসিন। এই বলা হয়েছে যে 3 থেকে 4 সপ্তাহ কথা যখন বলা হয়েছে তখন ওরাল ড্রাগ দিয়ে 3 to 4 উইকস পর্যন্ত আমরা কনভার্ট করার কথাই বলা হয়েছে। সবসময় যে প্যারেন্টাল দিতে ইনিশিয়ালি টু স্টার্ট উইথ ইনিশিয়াল ফেজ, অ্যাকিউট ফেজ, ক্রিটিক্যাল ফেজে তখন দিতেই হবে, তারপরে কিন্তু এটা কনভার্ট করে নেওয়া যায়। ক্যান্ডিডার ক্ষেত্রে ফ্লুকোনাজল ইজ দ্য ফার্স্ট লাইন ড্রাগ। তারপরে সেকেন্ড লাইন ড্রাগের কথা অ্যাম্ফোটেরিসিন বি, ফ্লুকোনাজল ওরালের কথা বলা হয়েছে, ওরাল ড্রাগ কনভার্ট করা হয়। ব্রুসেলোসিসের ক্ষেত্রে কোট্রাইমক্সাজল প্লাস রিফ্যাম্পিসিন 3 মাস প্লাস ইঞ্জেকশন জেন্টামাইসিন 7 দিন করে দিয়ে দেওয়া হয়। টিবির ক্ষেত্রে 2 মাস 4টে ড্রাগ HREZ, তারপরে 10 মাস HRE, এটা ডেলি ট্রিটমেন্ট হিসাবে এটা ইউজ করে দিতে হবে। কালচার নেগেটিভ বোনস অ্যান্ড জয়েন্ট ইনফেকশন যদি হয়েছে অথচ আমরা কিন্তু কালচারে পাইনি, অন্যভাবে আমরা পেয়েছি, ক্লিনিক্যালি এবং ইমেজিং দিয়ে আমরা পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ এম্পেরিক ট্রিটমেন্ট প্রোভাইডেড গুড ক্লিনিক্যাল রেসপন্স। যদি ক্লিনিক্যাল রেসপন্স খুব ভালো হয় এম্পেরিক ট্রিটমেন্টই চালিয়ে যেতে, রুল আউট কিন্তু সেক্ষেত্রে অবশ্যই টিবি আমাকে রুল আউট করে নিতেই হবে। কীভাবে? সিবিন্যাট দিয়ে এবং আমাদের
অর্গানিজমটাকে স্টেনিং করে করে আমাদের জিল নেলসন স্টেন দিয়ে আমাদের স্টেনিং করেও আমরা আইসোলেট করতে পারি, কিন্তু সিবিন্যাট দিয়ে ইট ইজ প্রেফারেবল। 11, ট্রিটমেন্ট ফেলিওর কাকে বলছি? নো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট আফটার 4 days অফ থেরাপি, 4 দিন পরেও কোনো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হয়নি। পারসিস্টেন্স অফ ফিভার 4 দিন পরেও দেখা যাচ্ছে। ইনক্রিজ সিআরপি ডব্লিউবিসি আফটার 7 days অফ অ্যান্টিবায়োটিক থেরাপি, কজ কি? ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ অ্যান্ড রেসিস্ট্যান্ট অর্গানিজমস। 12 হলো লং টার্ম ফলো আপ অফ বোনস অ্যান্ড জয়েন্ট ইনফেকশনস। কী করতে হবে? আমাদের পেডিয়াট্রিক অ্যান্ড অর্থোপেডিক সার্জনের সঙ্গে সবসময় জয়েন্টলি এটা ফলো আপ করতে হবে। এটা 2 সপ্তাহ, 6 সপ্তাহ, 3 মাস এবং 12 মাস কিওর হওয়ার পর, তারপর ডিসচার্জের পরে এবার ফলো আপে আসবে। ক্লোজ ক্লিনিক্যাল মনিটরিং অফ রেঞ্জ অফ মুভমেন্ট অফ জয়েন্টস অ্যান্ড লিম্ব লেন্থ, এগুলো কিন্তু প্রত্যেক সিটিংয়েই দেখে নিতে হবে। ক্লোজ মনিটরিং অফ রেঞ্জ অফ মুভমেন্ট অফ জয়েন্ট। আচ্ছা, পেইন ফ্রি নর্মাল অ্যাক্টিভিটিস, ইম্পর্টেন্ট পয়েন্ট। পেইন ফ্রি নর্মাল অ্যাক্টিভিটিস সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। নর্মাল অ্যাক্টিভিটি করছে, এবং তেমনি চাইল্ড ওয়াকিং প্লেইং উইদাউট এনি পেইন অ্যান্ড লিম্পিং, এটাও একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হিসাবে রাখা হয়েছে। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন টু বি ইন্ডিভিজুয়ালাইজড বাই অর্থো সার্জেন, সেই ইন্ডিভিজুয়ালাইজ করবে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, সে কী করার দরকার আছে কি নেই। নর্মালাইজেশন অফ দি ইনফ্লামেটরি মার্কার, সিআরপি, ইএসআর, সিবিসি, এগুলো কিন্তু করে দেখে নিতে হবে। শুড বি নর্মাল আফটার সিজেশন অফ দি অ্যান্টিবায়োটিক, এগুলো অ্যান্টিবায়োটিক কমপ্লিট হওয়ার পর সবসময় এটা করে দেখে নিতে হবে। অল দিস মার্কার দে শুড বি নর্মাল। তেমনি চাইল্ড ওয়াকিং অ্যান্ড প্লেয়িং উইদাউট পেইন অ্যান্ড লিম্পিং, এই ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের যে লিম্পিং কোনো হচ্ছে না, প্লেফুল অ্যাক্টিভিটিস উইদাউট এনি পেইন লিমিটেশনস, কোনো কিছু পেইনফুল লিমিটেশনস কিছুই নেই, নর্মাল অ্যাক্টিভিটিস বাচ্চার রয়েছে, সেক্ষেত্রে আমাদের 1 বছর পর্যন্ত আমরা যদি এরকম ফলো আপ করে দেখে নিতে পারি, তাহলে লং টার্ম ফলো আপে, তাহলে লং টার্ম প্রগনোসিস খুবই ভালো, এবং এ ব্যাপারে আমরা অ্যাসিওরেন্স আমরা দিতেই পারি। এই ধরনের গাইডলাইনটা দিয়ে আপনাদের কিন্তু এক্ষেত্রে অবগতির জন্য জানানো হচ্ছে, এটাকে কিন্তু ফেলে রেখে দিলে চলবে না। এটা বাই অল মিনস এটাকে আমাদের কোনো ভিতরে কোনো ইনফেকশন, ডিপ সিটেড স্পেশালি ইনফেকশন, স্পেশালি ইন রিলেশন টু জয়েন্টস অ্যান্ড বোনস, এর ইনফেকশন আছে কি নেই সেটা কিন্তু আমাদের অবশ্যই রুল আউট করে নিতে হবে। এবং তার ফলে এবং খুব সাসপেক্টেড কেসে সেরকম যদি থাকে, ক্লিনিক্যাল সাসপিশন যদি থাকে, তাহলে এটা বাইরে রেখে ওরাল ট্রিটমেন্ট কখনোই করা যাবে না। দে শুড বি ট্রান্সফার টু এ হসপিটাল, এবং যেখানে এই পেডিয়াট্রিক ইনডোর সেটিংয়ের মধ্যে যেখানে অর্থোপেডিশিয়ানের সাহায্য নেওয়া যাবে, পেডিয়াট্রিশিয়ানের সাহায্য নেওয়া যাবে, মাইক্রোবায়োলজি সাপোর্ট নেওয়া যাবে, সেখানে অতএব রেখে তাহলে কিন্তু সেই চিকিৎসা সেখানে করলেই ভালো হবে। এখানে ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ইনিশিয়ালি কখনোই এটা এই করবার জন্যে বলা হয়নি। এই কথাটাই বলে আশা করি আপনাদের জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। খুবই ক্লিয়ার কাট ওয়েতে এরা বলেছে, এবং মনে হয় আপনাদেরও বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই জিনিসটা আপনারা রেফারেন্সের জন্যে, বিশেষ করে ডক্টরস এবং যারা এই ফিল্ডে অবগত আছেন, এই মেডিকেল ফিল্ডে যারা আছেন, আমাদের স্বাস্থ্য বিষয়ক কর্মীরা, এনারাও চাইলে এই ধরনের কেসগুলো ইমিডিয়েটলি
আপনাদের ডক্টরদের সঙ্গে আলোচনা করে তাহলে কিন্তু এই ব্যাপারে ফার্দার ট্রিটমেন্ট এবং উইদাউট এনি ডিলে এই ব্যাপারে কিন্তু অবশ্যই, কেন অ্যাজ বিকজ যদি আমরা ফেলে রেখে দিই এবং হাফ পার্শিয়াল ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু ওখানে ড্যামেজ আরও বেশি হয়ে যায় এবং এখান থেকে একটা খুব ক্রিপলিং সিচুয়েশন কিন্তু তৈরি হওয়া যেতে পারে, চলে যেতে পারে। অতএব এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। আশা করা যায় এটা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটা আমাকে জানাতে হবে, অথবা আজকে না হলেও আমার মোবাইল নাম্বারে এটা জানাতে হবে যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি পরের দিন এসে সেটা উত্তর দিয়ে দিতে পারি, অথবা এখানেও আপনারা জানাতে পারেন, এখানেও আপনি জানানোর একটা স্কোপ রয়েছে। আপনার নাম্বারটা তো সহজেই এখানে দিয়ে দেওয়া রয়েছে। কেন এই ধরনের সিচুয়েশান বিশেষ করে রিমোট পেরিফেরি যারা রুরাল সেট আপে, আরবান সেট আপে তো অনেক সাপোর্ট সিস্টেম আরও বেশি করে রয়েছে, কিন্তু রুরাল সেট আপে বিশেষ করে যারা যেখানে মেডিকেল কেয়ার ফেসিলিটিস অতটা পর্যাপ্ত পরিমাণে সেখানে নাও থাকতে পারে, কিন্তু যেখানে যতটা আছে সেটাকে আমাদের এই হেলথকে ইউটিলাইজ করে সেটা কিন্তু তাদের হেল্প নিয়ে এবং খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থাটা কিন্তু করতে হয়, না হলে কিন্তু দেরি হয়ে গেলে কিন্তু এটা অনেক কিন্তু ড্যামেজিং সিচুয়েশনে তৈরি হয়ে যাবে, যার ফলে আলটিমেটলি কিন্তু মানে বিশেষ করে বললাম না, বেশ কিছু ক্ষেত্রে লাইফ সেভিং সিচুয়েশানও এখান থেকে তৈরি হয়ে যেতে পারে যদি আর্লি ইন্টারভেনশন আমরা যদি এক্ষেত্রে না করি। এগুলো ড্রাগের ডোজগুলো এগুলো আপনাদের না জানলেও চলবে, এগুলো ডক্টরদেরই ব্যাপার, সেইগুলো আমি ডিটেলস আর মেনশন করিনি। এগুলো সবই মোটামুটি থার্ড জেনারেশনের কেফালোস্পোরিন, সেফাজোলিন, সেফট্রিয়াক্সন, এগুলো তো মোটামুটি 100 মিলিগ্রাম পার কেজি পার ডে, এগুলো সবাই আপনারা জানেন। ভ্যাঙ্কোমাইসিনের ডোজ 45 to 60 মিলিগ্রাম পার ডে ইন 3 to 4 ডিভাইডেড ডোজ। টিকোপ্ল্যানিন এটা 8 থেকে 12 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 12 আওয়ারলি এটা দেওয়া হয়। ড্যাপ্টোমাইসিন 8 থেকে 10 মিলিগ্রাম পার কেজি পার ডে ওয়ান্স ডেলি 24 আওয়ার্স। ক্লিন্ডামেসিন 20 থেকে 30 মিলিগ্রাম পার ডে, এটা ওরাল ড্রাগ হিসাবে ইউজ করে। সেফালাক্সিন 100 থেকে 150 মিলিগ্রাম পার কেজি পার ডে 3 থেকে 4 বার ইন 3 to 4 ডিভাইডেড ডোজ এটি ইউজ করে। সেফুরক্সিন 20 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 2 ডিভাইডেড ডোজ সেফুরক্সিন। ক্লক্সাসিলিন 30 থেকে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 3 ডিভাইডেড ডোজ। এইভাবে ক্লিন্ডামাইসিন 20 মিলিগ্রাম পার কেজি পার ডে in 8 hourly in 3 divided dose. Linezolid 30 milligram per kg per day in 3 divided dose. মানে ডোজ 10 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, এটাই লিনেজোলিডের ডোজ। আর কোনো কি কোশ্চেন রেখেছে দেখো তো একটু, এখানে আজ কি দিয়েছে? আচ্ছা, so this is all about bones and infections of the bones and joints in children. Consensus guideline আপনাদের দিয়ে দেওয়া হলো। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ব্যাপারটা কিভাবে আমরা ডিল করব ইন ফিউচার সিচুয়েশানে। আপনাদের নমস্কার জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সামনের বুধবারে আবার একটা অন্য টপিকস নিয়ে ডিসকাশন করবার ইচ্ছা রইল। নমস্কার, ঠিক আছে।
লোকজন আছে তো?